আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের আরও একটি ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব ভূগোল ও পরিবেশ অর্থাৎ ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায়, অর্থাৎ সে পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কি বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলটাই মোটামুটি অনেকের অনেক সমস্যা থেকে থাকে, যে মনে হয় যে অনেকটা কঠিন আসলে চ্যাপ্টারটা। তো আজকে দেখি আমরা আসলে কতটা কঠিন বা কতটা সহজ সেটা একটু খুঁজে বের করি। তো আজকে আমরা পড়ব বায়ুমণ্ডলের গঠন উপাদান এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমরা পড়ব বায়ুমণ্ডল। এখন বায়ুমণ্ডল জিনিসটা কি? আমরা মণ্ডলটাকে পরে বুঝি, বাট আগে বায়ু জিনিসটা কি বা বাতাস জিনিসটা কি সেটাকে একটু বোঝার চেষ্টা করি। আমরা যে বাস করি বা আমরা যে বেঁচে আছি, আমরা তো অক্সিজেনের উপর নির্ভর করে বেঁচে আছি। এখন অক্সিজেনটা আমরা কোথা থেকে পাই? বাতাস থেকে। এখন আমাদের চারপাশে তো সবসময় বাতাস বা অক্সিজেন থাকে, কিন্তু আমরা কি সেটাকে অনুভব করতে পারি? আমরা অনুভব করতে পারি, কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পারি না। কিন্তু এই যে সকল বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা প্রাণী জগৎ বা আমরা প্রাণী বা মানুষ বা বিভিন্ন পশু পাখি গাছপালা যারা বেঁচে আছে, যে সকল উপাদানের উপর ভিত্তি করে সেই সকল উপাদানগুলো মিলে কি মূলত বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের মূলত সংজ্ঞাটা আমরা দেখি। ভূপৃষ্ঠের চারদিকে জীবজগতে প্রাণ ধারণের প্রয়োজনীয় বায়ুর উপাদান বেষ্টিত রয়েছে। অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য বায়ুতে যে সকল উপাদানগুলো প্রয়োজন সেগুলো দ্বারা কি মূলত সেগুলো বেষ্টিত রয়েছেন, সেটাকে কি বলা হয়? এটাকেই বায়ুমণ্ডল বলে। তো এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এটা আমরা পড়বো ক নাম্বারের জন্য। কিসের জন্য? ক নাম্বারের জন্য, যে বায়ুমণ্ডল কাকে বলে। জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে বা বিভিন্ন এমসিকিউ আসতে পারে। জ্ঞানমূলক অবশ্য বেশি আসার কথা, যে বায়ুমণ্ডল কাকে বলে, তখন কি আমরা সেটা অ্যান্সার করতে পারবো আশা করি। এরপর আমরা পড়বো বায়ুমণ্ডলের উপাদান। এই যে আমরা বায়ুমণ্ডলটা বুঝলাম বা বায়ুমণ্ডল জিনিসটা কি সেটা যে আমরা যে পড়বো, এখন এটা কি কি উপাদান নিয়ে গঠিত বা এটার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই। তো আপাতত এখানে আমরা পরবর্তীতে আমরা বায়ুমণ্ডল উপাদানটা আলোচনা করবো, কিন্তু এখানে মূলত সাজানো হয়েছে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য হিসাবে। তো আমরা দেখিনি বায়ুমণ্ডল বৈশিষ্ট্যটা কি। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। এটা কি বায়ুমণ্ডলের আরেকটা আমরা সংজ্ঞা পেলাম। অর্থাৎ যে গ্যাসীয় মণ্ডল বা যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বাইরে থেকে বেষ্টন করে আছে সেটাকে মূলত কি বলা হয়? বায়ুমণ্ডল বলা হয়। তারপর দেখি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ফলে। এখন মধ্যাকর্ষণ শক্তিটা কি? আমরা আসলে আশা করি এতটুকু সবাই জানি যে পৃথিবী তার প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। কেন্দ্রের দিকে কি আকর্ষণ করে? এই আকর্ষণ বলটাকে কি বলা হয়? মূলত মাধ্যাকর্ষণ বল বা মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে। অর্থাৎ পৃথিবীর আশেপাশে যে বায়ুমণ্ডল বা বায়ুর যে উপাদানগুলো আছে সেগুলো কি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রভাবিত হচ্ছে। অর্থাৎ কি তারা সেই মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর সাথে লেগে আছে, এবং লেগে থাকার ফলে কি তারা পৃথিবী যেমন ঘুরতেছে সেই পৃথিবীর সাথে কি তারা আবর্তন করছে। বায়ুমণ্ডলের বর্ণ গন্ধ আকার কিছুই নেই। আমরা কি বাতাসে কোনো গন্ধ পাই? আমরা বাতাসে কোনো কালার দেখতে পারি না। আমরা জাস্ট এটাকে ফিল করতে পারি যে না আমাদের শরীরের সাথে বাতাসটা ছুঁয়ে গিয়েছে, বা আমরা বুঝতে পারি যে না আমাদের আশেপাশে বাতাস বইছে। বাতাসের কোনো বর্ণ গন্ধ আকার কিছুই নেই, তাই একে খালি চোখে দেখা যায় না, কেবল কি করা যায়? অনুভব করা যায়। অর্থাৎ কি আমরা কেবল বাতাসটাকে অনুভব করতে পারি, দেখতে পারি, কোনো ঘ্রাণ আমরা পাই না। ভূপৃষ্ঠে থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার। কত কিলোমিটার? ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত এই যে বায়ুমণ্ডল সেটা বিস্তৃত। অর্থাৎ আমরা যে সমভূমিতে দাঁড়িয়ে আছি সেখান থেকে আকাশের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত কি এই বায়ুমণ্ডলটা বিস্তৃত। বায়ুমণ্ডলের ব্যাপ্তির অর্থাৎ বায়ুমণ্ডলের প্রসারতা যতটুকু জিনিসপাতি রয়েছে সেগুলো প্রায় 97 ভাগ। কত ভাগ? প্রায় 97 ভাগ উপাদানে ভূপৃষ্ঠ থেকে। অর্থাৎ ধর বায়ুমণ্ডলের কি মোট উপাদান 100%। কতটুক? 100%। এই থেকে 97%। কত পার্সেন্ট? অর্থাৎ 97% যে উপাদানগুলো রয়েছে সেগুলো কতটুকুর মধ্যে বেষ্টিত বা কতটুকুর মধ্যে রয়েছে? সেগুলো রয়েছে মাত্র 30 কিলোমিটারের মধ্যে। কি মাত্র 30 কিলোমিটারের মধ্যে? অর্থাৎ আমরা যে পড়লাম বায়ুমণ্ডল পৃথিবীর পৃষ্ঠ থেকে বা পৃথিবীর সমতল ভূমি থেকে উপর পর্যন্ত প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, কিন্তু এই বায়ুমণ্ডলকে যদি আমরা মোট 100 ভাগ ধরি, এই 100 ভাগের 97 ভাগ কতটুকুর মধ্যে সীমাবদ্ধ? এই 30 কিলোমিটারের মধ্যে কি সেটা সীমাবদ্ধ। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমরা যদি 30 কিলোমিটার উপরে যাই, সেই 30 কিলোমিটার পর্যন্ত কি বায়ুমণ্ডলে প্রায় 97 ভাগ জিনিসপত্র রয়েছে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। বায়ুমণ্ডল মূলত তিন প্রকার উপাদান দ্বারা গঠিত। কি মূলত 3টি উপাদান দ্বারা গঠিত, যেমন বিভিন্ন প্রকার গ্যাস,
জলীয় বাষ্প এবং ধূলিকণা ও কণা। তো বায়ুমণ্ডলের প্রধান তিনটি উপাদান কি? প্রধান কি কি উপাদান দ্বারা গঠিত? জলীয় বাষ্প, বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা ও কণিকা। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এটা হচ্ছে বায়ুমণ্ডলে যে সকল উপাদান রয়েছে, যে সকল জিনিসপত্র বা যে সকল গ্যাস নিয়ে আসলে বায়ুমণ্ডলটা গঠিত, সেটারই একটা শতকরা হার দেওয়া আছে। তো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের জন্য হচ্ছে এই দুইটাকে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ এই দুইটাই পরীক্ষাতে বেশি আসে এমসিকিউ হিসেবে। যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অর্থাৎ N2 এর শতকরা হার কত? শতকরা হার কত? 78.02%। কত? 78.02%। পরবর্তীতে হচ্ছে অক্সিজেন। কি? এই যে অক্সিজেন দেখতে পাচ্ছি O2, এই অক্সিজেনের পরিমাণটা কত? 20.71। কি? 20.71। অর্থাৎ যদি এমসিকিউতে প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা হার কত, তাহলে আমরা অ্যান্সার কি করব? 78.02। যদি প্রশ্ন আসে যে অক্সিজেনের শতকরা হার কত বায়ুমণ্ডলে, অ্যান্সার কি করবো আমরা? 20.71। আর বাকিগুলো মোটামুটি তোমরা পড়ে নিও। এটা আসলে খুব একটা যে বলবো যে ইম্পর্ট্যান্ট বা ইম্পর্ট্যান্ট না এরকমও না, জাস্ট এই দুইটা আমাদের এমসিকিউতে বেশি আসে, সেই জন্য এটাকে দেখানো দরকার। তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এটাও কি বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত। বায়ুমণ্ডল নানা প্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত। কি? বায়ুমণ্ডল নানা প্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান দুইটি। এর প্রধান উপাদান কয়টি? দুইটি। এক হচ্ছে নাইট্রোজেন, আরেকটা হচ্ছে কি অক্সিজেন। আমরা লাস্ট স্লাইডে পড়েছি। একটা হচ্ছে কি 78 কত ছিল জানি, হ্যাঁ 78.02 এবং আরেকটা কত ছিল দেখি আমরা, আরেকটা ছিল 20.71। আরেকটা কত ছিল? 20.71। অর্থাৎ এই দুটো উপাদানে সবচেয়ে বেশি এবং এই দুটো উপাদানে কি সবচেয়ে প্রধান। যে প্রধান উপাদান কি? নাইট্রোজেন ও অক্সিজেন। বায়ুমণ্ডলের আয়তনের দিক থেকে কি? বায়ুমণ্ডলের আয়তনের দিক থেকে এই দুটি গ্যাস একত্রে শতকরা কত? 98.73 ভাগ। কতটুকু? 98.73। যদি আমরা এই দুটোকে যোগ করি তাহলে কত পাবো? 98.73 ভাগ। এবং বাকি শতকরা কত? 1.27 ভাগ, অর্থাৎ 1.27% যা আছে সবগুলিকে অন্যান্য জিনিসপত্র, কি অন্যান্য উপাদান, যেমন অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প, কণিকা সমূহ ইত্যাদি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। জীবজগৎ পরস্পর অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের গ্রহণ ও ত্যাগের মাধ্যমে বেঁচে আছে। খুবই সিম্পল একটা লাইন। আমরা মানুষ বা বিভিন্ন পশু পাখি কি করি? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এবং আমরা কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। এখন এই কার্বন ডাই অক্সাইড যে আমরা ত্যাগ করি সেটা কোথায় যায় এবং আমরা যে অক্সিজেনটা পাই সেটা কোথা থেকে আসে? আমরা এতটুকু সকলেই জানি যে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। কি ত্যাগ করে? অক্সিজেন ত্যাগ করে। সেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সে কার্বন ডাই অক্সাইড কে গ্রহণ করে? উদ্ভিদ গ্রহণ করে এবং তার খাদ্য তৈরি করার মাধ্যমে কি সেও বেঁচে থাকে। তো আশা করি এই লাইনটার মর্মার্থ বা এই লাইনটার যে মূল বিষয় সেটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী লাইনে যাই। ওজোন গ্যাসের স্তর সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিকে শোষণ করে জীবজগতে রক্ষা করছে। আলট্রাভায়োলেট রে। আমরা সকলে শুনেছি যে সূর্যের একটা অতি বেগুনি রশ্মি আছে যা কিনা আমাদের মানব দেহ বা আমাদের পৃথিবীর যে সকল জীবজন্তু বা জীবজন্তু আছে তাদের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু বায়ুমণ্ডলে এমন একটা বিশেষ স্তর রয়েছে, সেই স্তরটার নাম হচ্ছে ওজোন স্তর। সেই স্তরটার নাম কি? ওজোন গ্যাসের স্তর। সেটাকে বলা হয় ওজোন স্তর। এই ওজোন স্তরটা সেই সূর্যের যে রে বা সূর্যের যে আলোটা আছে সেটাকে ফিল্টারাইজ করে। কি করে? ফিল্টার করে। সূর্যের যে অতি বেগুনি রশ্মিটা রয়েছে সেটাকে শুষে নেয় এবং বাকি যে সকল প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে সেগুলোকে পৃথিবীতে প্রেরণ করে। যার ফলে কি আমরা মানবজাতি এখনো বা আমাদের যে জীবজন্তু বা প্রাণীকুল যারা রয়েছে সেগুলোকে এখনো বেঁচে আছে। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমরা পড়বো বায়ুমণ্ডলের স্তর। কি পড়বো? বায়ুমণ্ডলের স্তর। কারণ এই যে বায়ুমণ্ডলটা আছে, বায়ুমণ্ডলটা প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত। কত কিলোমিটার? প্রায় 10,000 কিলোমিটার। এখন এই পুরো স্তরটা তো একটা বায়ুমণ্ডল নিয়ে গঠিত না, বায়ুমণ্ডল বিভিন্ন ভাগ রয়েছে। তো ভাগগুলো আমরা আজকে একটু দেখবো। বায়ুমণ্ডল যে সমস্ত উপাদান নিয়ে গঠিত, কি বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি বৈশিষ্ট্য উষ্ণতার পার্থক্য অনুসারে, কি প্রকৃতি বৈশিষ্ট্য ও উষ্ণতা অর্থাৎ গরম হওয়ার পার্থক্যের অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরে দিকে পর্যায়ক্রমে 5টি স্তরে ভাগ করা যায়। কয়টি স্তরে? 5টি স্তরে। কয়টি স্তরে? 5টি স্তরে। এখন বায়ুমণ্ডল এই যে আমাদের এতক্ষণ যা বললাম সেটা কি? বায়ুমণ্ডল।
কারণ বায়ুমণ্ডলে আমরা 5টা স্তর পড়ছি। কয়টা স্তর? 5টা। কি কি বা পড়ি না, আমরা পড়বো। একটা হচ্ছে ট্রপোমণ্ডল, একটা হচ্ছে ট্রাটোমণ্ডল, একটা হচ্ছে মেসোমণ্ডল, একটা হচ্ছে তাপমণ্ডল এবং আরেকটা কি এক্সোমণ্ডল। এগুলাকে আমাকে সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে বা সিরিয়াল ওয়াইজ আমাকে পড়তে হবে। ফার্স্ট হচ্ছে এইটা, সেকেন্ড এইটা, থার্ড এইটা, ফোর্থ এইটা, ফিফথ এইটা, অর্থাৎ এটা পঞ্চম স্তর, এটা চতুর্থ স্তর, এটা তৃতীয় স্তর, এটা দ্বিতীয় এবং প্রথম স্তর। এগুলি মূলত কি বায়ুমণ্ডলের 5টা স্তর। এখন এই 5টা স্তরকে আবার 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে। এই যে প্রথম যে 3টি স্তর রয়েছে, কি প্রথম যে 3টি স্তর রয়েছে সেগুলোকে কি বলা হয়? সমমণ্ডল। কি বলা হয়? সমমণ্ডল, হোমোস্ফিয়ার। এই প্রথম 3টি স্তরকে কি বলা হয়? সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। এবং পরবর্তী যে 2টি স্তর রয়েছে সেগুলোকে বলা হয় বিষমমণ্ডল। কি মণ্ডল? বিষমমণ্ডল। তো আশা করি তোমরা আজকের আমাদের এতগুলোর ক্লাসটা বুঝতে পেরেছো। আইটিক স্কুলের ভিডিওগুলো দেখে যদি তোমরা কিছু শিখে থাকো তো অবশ্যই কোর্স ফি দিয়ে আমাদের আইটিক স্কুলকে সাপোর্ট করবে। যদি নির্ধারিত পরিমাণ কোর্স ফি তোমরা প্রদান করো তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে সব বিষয়ের যে অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচ রয়েছে সেটাতে তোমরা যুক্ত হতে পারবে। এবং যুক্ত হতে পারলে তোমাদের ফ্যাসিলিটিস কী কী পাবে? তোমরা পাবে টার্গেট, অর্থাৎ আমরা তোমাদেরকে টার্গেট দিব। আমরা কিছু একটা পড়াবো, সেই অনুযায়ী তোমাদেরকে টার্গেট দিব, তোমাদেরকে সিডাব্লিউ দিব, সিডাব্লিউ করাবো। সিডাব্লিউ দেওয়া না, সিডাব্লিউ করানো হয়। এইচডাব্লিউ দিব আমরা। প্লাস পাশাপাশি তোমার যাতে সব সমস্যা সলভ করতে পারে সেই জন্য প্রবলেম সলভিং ক্লাস হবে। প্লাস আমরা তো মনিটর করবোই এবং পরবর্তীতে তোমাদের এই সকল বিষয়ের উপর ভিত্তি করে এক্সাম নিব, যাতে করে তোমরা তোমাদের প্রোগ্রেসটা, অর্থাৎ তোমার যে উন্নতি সেটা নিশ্চিত করতে পারো। তো আশা করি সকলে ক্লাসটা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।